দীর্ঘদিন আফগানিস্তানে অবস্থান করা ব্রিটিশ সেনাদের তথ্য প্রদান সহ বিভিন্ন ইস্যুতে সহায়তা করেছিল লাখ লাখ আফগান তালেবানরা। ক্ষমতা দখলের পর প্রাণ সংশয়ের ঝুঁকিতে থাকায় তাদের মধ্যে থেকে বিশাল একটি অংশ যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন জানায়। দুর্ঘটনাবশত এক ব্রিটিশ কর্মকর্তার হাত ধরে ফাঁস হয়েছিল সেরকম একটি তালিকা। 16 জুলাই এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে 2022 সালের ফেব্রুয়ারিতে ওই ঘটনায় প্রায় 19,000 আফগানের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যায়। ফাঁস হওয়া কিছু তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়ার জেরে 2023 সালের আগস্টে এ বিষয়ে জানতে পারে তৎকালীন ব্রিটিশ সরকার। তার 9 মাস পর আফগান রেসপন্স রুট নামে নতুন একটি পুনর্বাসন পরিকল্পনা চালু করা হয়। তারাবি এ যাবৎ অন্তত 4,500 আফগান যুক্তরাজ্যে পৌঁছেছেন বা প্রক্রিয়ায় আছেন। এতে যুক্তরাজ্য সরকারের প্রায় 400 মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। যুক্তরাজ্য হাইকোর্টের বিচারক গোপনীয়তার আদেশ প্রত্যাহারের পর 15 জুলাই ওই তথ্য ফাঁস সে বিষয়ে সরকারের প্রতিক্রিয়া এবং যুক্তরাজ্যে এ যাবৎ বিভিন্ন প্রকল্পের আওতায় আশ্রয় পাওয়া আফগানদের সংখ্যা প্রকাশ পায়। জানা যায় ফাঁস হওয়া তথ্যের মধ্যে সংশ্লিষ্ট আফগানদের নাম, যোগাযোগের ঠিকানা ও কিছু পারিবারিক তথ্য ছিল। অনাকাঙ্ক্ষিত ওই ভুলের জন্য এরই মাঝে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সরকার। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা বিচারের আওতাধীন কিনা তা জানানো হয়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ফাঁস হওয়াদের তালিকায় থাকা 600 আফগান সেনা ও তাদের পরিবারের 1,800 জন বর্তমানে আফগানিস্তানে অবস্থান করছেন। এছাড়া তালিকার অনেকেই পুনর্বাসনের প্রক্রিয়ায় আছেন। তালিকায় আফগানিস্তানে তৎকালীন সিনিয়র সামরিক কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যদেরও নাম অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিকভাবে আশঙ্কা করা হয়েছিল ফাঁস হওয়া তালিকায় থাকার কারণে প্রাণ সংশয় বা গুরুতর ক্ষতির ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা 1 লাখ পর্যন্ত হতে পারে। তবে ওই তথ্য যতটা ছড়িয়েছে বলে ধারণা করা হয়েছিল তার চেয়ে সীমিত পরিসরে ছড়ায়। বিবিসি জানিয়েছে এখন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অন্তত 36,000 আফগানকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়েছে। এদিকে ওই তথ্য ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করেছে বলেও জানানো হয়েছে। 15 জুলাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রকাশিত এক পর্যালোচনায় জানানো হয় গত মে মাস পর্যন্ত ওই ঘটনার শিকার হওয়া 16,000-এরও বেশি আফগানকে যুক্তরাজ্যে স্থানান্তর করা হয়। 2021 সালে আফগানিস্তানের সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশটিতে ব্রিটিশ সেনাদের প্রত্যাহার করে নেওয়া হয়। ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনের সাড়া না পেয়ে ক্ষেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী 50 দিনের মধ্যে আপোষে রাজি না হলে মস্কোর উপর 100 ধাপ শুল্ক বসানোর হুমকি দিয়েছেন তিনি। কিয়েভকে $1 বিলিয়ন সামরিক সহায়তা, কঠোর আল্টিমেটাম ও ন্যাটো জোটের সম্মিলিত চাপের মুখেও নিজের অবস্থানে অনড় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের শীর্ষ কর্মকর্তারা বলছেন পুতিনের শর্ত না মানা পর্যন্ত কোনোভাবেই ইউক্রেনে আগ্রাসন বন্ধ করবে না রাশিয়া, বরং আরও বাড়তে পারে। মস্কোর দাবি দেওয়া এই অবস্থায় প্রশ্ন উঠছে ট্রাম্পের আল্টিমেটাম যদি ব্যর্থ হয় তবে কূটনৈতিকভাবে ঠিক কতটা বেকায়দায় পড়বে খোদ যুক্তরাষ্ট্র। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পরপরই পুতিনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছিলেন ট্রাম্প, কিন্তু ইউক্রেন ইস্যুতে কোনোভাবেই রাশিয়াকে বাগে আনতে পারেনি যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময় পুতিনকে শান্তি আলোচনায় বসাতে ট্রাম্পের মরিয়া চেষ্টা এখন আর গোপন নেই। পশ্চিমাদের শর্তে রাজি হয়ে যুদ্ধবন্ধের ব্যাপারে রাশিয়ার পক্ষ থেকে ইতিবাচক কোনো পদক্ষেপ আসেনি। এমন পরিস্থিতিতে রুশ প্রেসিডেন্টের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখিয়েছেন ট্রাম্প। ন্যাটো প্রধানের সঙ্গে এক বৈঠকে পুতিনকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়ে তিনি বলেন, বুশ, ওবামা, বাইডেনদের 30 বছর ধরে ঘোল খাওয়ালেও একমাত্র ট্রাম্পকেই বোকা বানাতে পারেননি পুতিন। রাশিয়ার বিরুদ্ধে শতভাগ শুল্ক বসালে বিশ্ববাজারে কোণঠাসা হয়ে পড়বে মস্কো ও তার বাণিজ্যিক মিত্ররা। ট্রাম্পের এমন মতলব থাকলেও ক্রেমলিন মনে করছে এসব চাপে তাদের কিছুই হবে না। ঊর্ধ্বতন কিছু রুশ কর্মকর্তা জানিয়েছেন পশ্চিমা অর্থনৈতিক অবরোধ সামলানোর মতো সামরিক এবং আর্থিক সক্ষমতা রাশিয়ার রয়েছে। তাদের দাবি যুক্তরাষ্ট্র সত্যিকার অর্থে আলোচনায় আগ্রহী না, তাই বিশ্বাস করেন পুতিন। সেক্ষেত্রে দাবি পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চালু রাখবে রাশিয়া। এর মধ্যেই খার্কিভ, দনেস্ক সহ নানা অঞ্চলে বেড়েছে রুশ হামলা। আগ্রাসনের এই তীব্রতায় ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের আল্টিমেটামকে মোটেও পাত্তা দিচ্ছেন না পুতিন।
ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ থামানোর বিষয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা দেননি পুতিন। তবে ন্যাটো জোটের সম্প্রসারণ বন্ধ, ইউক্রেনের নিরপেক্ষতা ও সামরিক শক্তি হ্রাস, কিয়েভে পশ্চিমা অস্ত্র সহায়তা প্রত্যাহারের মতো কিছু শর্ত দিয়েছেন পুতিন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউক্রেনে যতটুকু ভূখণ্ড দখল করেছে রাশিয়া স্বীকৃতি চায় মস্কো। পুতিনের ঘনিষ্ঠ মহল বলছে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে রুশ প্রেসিডেন্টের আগ্রহ আছে, কিন্তু ইউক্রেন ইস্যুতে আমেরিকা ও পশ্চিমাদের কোনো রকম ছাড় দেবেন না তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বারবার বলে আসছেন আমেরিকার দখলদারিত্ব কোনোভাবেই মানবে না কিয়েভ। মার্কিন প্রতিনিধির মস্কো সফর এবং ট্রাম্প পুতিনের মধ্যে একাধিক ফোনালাপের পরেও কোনো অগ্রগতি না হওয়ায় ওয়াশিংটনে ক্রমেই বাড়ছে হতাশা। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা চালু রাখলে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বাড়বে সংকটের মাত্রা। বিশ্লেষকরা বলছেন পুতিনের শর্ত মেনে নিয়ে হয়তো শেষ পর্যন্ত যুদ্ধবিরতি করবেন ট্রাম্প। সেক্ষেত্রে ইউক্রেন ইস্যুতে দুই পরাশক্তির চূড়ান্ত পদক্ষেপ ঠিক করে দেবে রুশ মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ। ফ্লোরিদায় জন্মগ্রহণকারী সাইফ মুসল্লিদের হত্যার যথাযথ তদন্ত করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি পরিবারের সাথে দেখা করতে এসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে প্রাণ যায় ফিলিস্তিনি বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের। গত 11 জুলাই রামাল্লার উত্তরে শিনজিল শহরে 20 বছর বয়স মুসল্লিকে বসতি স্থাপনকারীরা আক্রমণ করে শহরটির প্রধান সড়কে চলার সময় তাকে গাড়ি থেকে টেনে বের করে মারধর করে হত্যা করে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এর আগে ফিলিস্তিনের অস্তিত্ব অস্বীকার করা এবং গাজার বিরুদ্ধে অনেক মন্তব্য করলেও কট্টর ইসরায়েলি সমর্থক হাকাবি এবার সাফ জানিয়ে দিয়েছেন এমন অপরাধমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অবশ্যই জবাবদিহিতা করতে হবে ইসরায়েলকে। মুসল্লিদের পরিবারের দাবি যুক্তরাষ্ট্র এই ঘটনা তদন্ত শুরু করুক। তবে মুসাল্লাতের এই পরিবারের এই দাবিকে নাকচ করে দিয়েছেন মাইক হাকাবি। পুরো দেশের ইনকরাতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে এই চরম নির্যাতন ও নির্মমতার জন্য ইসরায়েলি বসতি স্থাপনকারী বা সৈন্যরা কখনোই জবাবদিহি করেনি বলে নিন্দা জানিয়েছেন সমালোচকরা। 2022 সাল থেকে মুসল্লি হলেন নবম মার্কিন নাগরিক যিনি ইসরায়েলের হাতে নিহত হয়েছেন। এদিকে গাজায় 24 ঘণ্টায় আরও শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। এমন পরিস্থিতিতে গাজায় বর্বর গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ রাপোর্টিয়র ফ্রান্সিসকা আলবানিজ আন্ডার ইন্টারন্যাশনাল ল। গাজার পাশাপাশি সিরিয়াতেও চলছে ইসরায়েলি হামলা। দেশটিতে দ্রুশ ও বেদুইন সম্প্রদায়ের পাল্টাপাল্টি হামলার মধ্যে দ্রুশ মিলিশিয়াদের পক্ষ নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্কে সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিখাই চিকরি বলেছেন দ্রুশদের এমন বিপদের দিনে চুপ করে বসে থাকতে পারেন না তারা। সিরিয়ার এমন পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট আল আস-সারাকে দায়ী করেছেন তিনি। এবার যৌন পাচারের অভিযোগে অভিযুক্ত জেফ্রি অ্যাপস্টাইনের মামলার বিশ্বাসযোগ্য নথি প্রকাশের পক্ষে মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় জেফ্রি অ্যাপস্টাইনকে নিয়ে তদন্তে যেসব তথ্য নির্ভরযোগ্য বলে মনে হয় তা অ্যাটর্নি জেনারেল পম পন্ডির জনসম্মুখে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে ডানপন্থী সমর্থকদের মধ্যে ক্ষোভ ও চাপ ক্রমেই বেড়ে উঠছিল। অনেকের ধারণা এমন অবস্থায় সে চাপ সামাল দিতে একটি কৌশল হিসেবে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন বন্ডি এই বিষয়টি দক্ষতার সঙ্গে সামলেছেন। এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে তার নিজের। তিনি যা সঠিক এবং বিশ্বাসযোগ্য বলে মনে করেন সেটাই তিনি প্রকাশ করতে পারেন। তবে ট্রাম্প দাবি করেন কথিত জেফ্রি অ্যাপস্টাইন সম্পর্কিত ভিডিওগুলো আসলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, প্রেসিডেন্ট জো বাইডেন ও এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমের সাজানো একটি মিথ্যা প্রচারণা। যদিও এসব ভিডিও বা তথ্য প্রথমে তারই প্রশাসনের সময় সামনে আনা হয়েছিল। এদিকে জেফ্রি অ্যাপস্টাইন সংক্রান্ত মামলার আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা দাবি করেছেন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মেগা সমর্থকদের একটা বড় অংশ। ট্রাম্প বলেন তিনি বিশ্বাসযোগ্য তথ্য প্রকাশের পক্ষে রয়েছেন, যদিও তিনি মন্তব্য করেন এই অশ্লীল এবং একই সঙ্গে কেমন মামলাটি নিয়ে এখনও তো এত আগ্রহ কেন রয়েছে। তবে তিনি যোগ করেন যদি কোনো বিশ্বাসযোগ্য তথ্য থাকে তা প্রকাশ করা হোক।
যে কোনো প্রাসঙ্গিক ও বিশ্বাসযোগ্য কিছু থাকলে তা জনসাধারণের সামনে তুলে ধরা উচিত। সম্প্রতি একটি আইন প্রয়োগকারী সংস্থার স্মারকপত্র প্রকাশিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মেগা সমর্থকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। ওই স্মারকপত্রে বলা হয় জাফরি এপস্টাইন আত্মহত্যা করেছিলেন এবং তার কোনো ক্লায়েন্ট তালিকা বা ছিল। তিনি প্রভাবশালী ব্যক্তিদের ব্ল্যাকমেল করতেন এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। 2019 সালে ম্যানহাটনের একটি কারাগারে যৌন পাচারের অভিযোগে আটক থাকা অবস্থায় জেফরি এপস্টাইনের মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে বহু রহস্য ও তর্ক বিতর্ক তৈরি হয়। অনেকের ধারণা এটি আত্মহত্যা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। জেফরি এপস্টাইন বহু বছর ধরে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন। ধারণা করা হয় তিনি কোনো গোপন সংস্থার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাবশালী ব্যক্তিদের করোনা কেলেঙ্কারির ফাঁদে ফেলে তাদেরকে ব্ল্যাকমেল করতেন। জাফরি অ্যানকে ঘিরে ছড়ানো ষড়যন্ত্রমূলক তথ্যগুলোর বেশিরভাগই মেগা সমর্থকদের মধ্যে বেশি জনপ্রিয়তা পায়। তারা বিশ্বাস করতেন ট্রাম্প পুনরায় নির্বাচিত হলে তিনি এপস্টাইনের অপরাধ এবং তার উচ্চ পর্যায়ে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে থাকা সম্পর্কগুলোর পর্দাফাশ করবেন। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং FBI যখন যৌথভাবে একটি বিবৃতি দিয়ে জাফরি এপস্টাইন সংক্রান্ত জনপ্রিয় ষড়যন্ত্রমূলক ধারণাগুলির সত্যতা অস্বীকার করে, তখন ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন অর্থাৎ মেগার অনেক প্রভাবশালী সমর্থক অভিযোগ তুলেছেন যে প্রশাসন তাদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। তারা দাবি করেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে একটি গোপন ষড়যন্ত্রে জড়িয়ে পড়েছে এবং এভাবে এপস্টাইনের নিকটতম সহযোগী এবং সম্ভবত প্রেসিডেন্ট ট্রাম্পকে রক্ষা করা হবে। এক পডকাস্টে ভাষ্যকার ম্যাট ওয়ালস বলেন তিনি ডানপন্থীদের এমনকি প্রেসিডেন্টকেও স্পষ্ট করে বলতে চান, যারা তাদের বলছে অতীত ভুলে যেতে এবং সামনে এগিয়ে যেতে, তাদেরকে জানিয়ে দিতে চান যে এই বিষয়টি তারা ভুলে যেতে পারেন না এবং এভাবে এগিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব নয়। এদিকে ট্রাম্পের নিকটতম সহযোগী রিপাবলিকান স্পিকার মাইক জনসন বিষয়টি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবিতে বলিষ্ঠ এক কণ্ঠস্বর হিসেবে সামনে এসেছেন। ভাষ্যকার বেনি জনসনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন এই বিষয়ে সমস্ত তথ্য উন্মুক্ত করা উচিত এবং জনগণকে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তিনি আরও বলেন বন্ডের উচিত সামনে এসে বিষয়টি সবাইকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা।